এটি কাঁঠাল বাগান এলাকা, যেখানে প্রতি ১ বর্গ কিলোমিটারে প্রায় ৮৪,০০০ মানুষের বাস। পান্থপথ সিগন্যাল থেকে সোনারগাঁ মোড়, আবার সোনারগাঁ মোড় থেকে হাতিরপুল গ্রিন রোড পর্যন্ত এই এলাকার বিস্তৃতি। এক সময় ছিল আপনার ওই যে আপনার বিশেষ করে পুরনো গ্যাস্ট্রোলিভারের গলিতে এগুলো কিছু মাঠঘাট ছিল, এগুলো এখন বসতবাড়ি হয়ে গেছে। তখন এটা অনেক আগের কথা, এই ৩০-৩২ বছর আগে। এখন আর ওই যে ইয়াটা নাই, খোলা মাঠটা নাই। আমাদের বাচ্চারা ওটা দেখে না, আমরা হয়তো দেখেছি কিন্তু আমাদের সন্তানরা দেখে না। একটা খাল ছিল এখান থেকে, কালভার্ট। জি জি জি, সেটা তো এখন ভরাট করে ফেলছে। বাহির থেকে দেখলে মনে হতেই পারে এলাকার সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এই এলাকার মানুষগুলোকে প্রতিনিয়তই নানা ভোগান্তিতে সমস্যায় পোহাতে হচ্ছে বছরের পর বছর, যেন দেখার কেউ নেই। নগরবিদদের তথ্য বিশ্লেষণে বোঝা যায়, ঢাকার এক সময় ৪৭টি খাল সচল থাকলেও সম্প্রতি দখল দূষণে সংকটাপন্ন ২৬টি খালের উদ্ধারে নামে ঢাকার ২ সিটি কর্পোরেশন। এর মধ্যে পীরবাগ খাল, ধোলাই খাল, রায়ের বাজার, আরামবাগ, গোপীবাগ, সেগুনবাগিচা, কাঁঠাল বাগান, নারিন্দা, ধানমন্ডি খালের মতো ২১টি খালের যেন অস্তিত্বই খুঁজে পাওয়া কঠিন এখন। কাঁঠাল বাগানের এমন খালের খোঁজে এবারে অনুসন্ধান কেন বিবর্ণ টিমের। বর্ষা এলেই যেন বিপদ আরো বেড়ে যায়। একটু বৃষ্টি হলেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। ভারী বৃষ্টিতেই গলা পর্যন্ত পানি হয়। কখনো কখনো তো যাতায়াতের জন্য নৌকাও ব্যবহার করতে হয়। একটানা ২ ঘন্টা ৫ ঘন্টা বৃষ্টি হলে এখানে পানি হাঁটু সমান হয়ে যায়। ৮-১০ কিলোমিটার মধ্যে যে জলাবদ্ধতা, তার মূল কারণ এই হাতির ঝিল নষ্ট করে রাখছে। আর এখান দিয়ে হোটেল সোনারগাঁও করা যে স্ক্যানার বসা রাখছে, নেট দিয়ে রাখছে, এটা ইচ্ছাকৃতভাবে পানিতে ডুবাবার জন্য। এলাকাবাসী বলছেন দীর্ঘদিন ধরে তাদের কষ্ট করতে হচ্ছে, অথচ এই বিষয় নিয়ে সিটি কর্পোরেশন রাজুক কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। এতেই অতিষ্ঠ এই এলাকার মানুষ। বাজারে আপনার যে এই যে দোকান না, সব তলায় যায়। এই মধ্যখানার যে মালপত্র আছে না, সব বাজার ভিতরে ঢুকি না, আমরা বাইরে থেকে বাজার করি, কিন্তু ভিতরে যা হয় আর কি ডুবে, এখানে রাস্তাটা পর্যন্ত ডুবে যায়। কাঁঠাল বাগান বাজার, আশেপাশের এলাকা থেকে এখানে মানুষ আসে বাজার করতে। ভারী বৃষ্টি হলে এই বাজারেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। প্রত্যেক বছরই ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে ৪ থেকে ৫ লক্ষ টাকার। এত ভোগান্তির পরও কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না। তাদের দাবি বাজারের ভেতর দ্রুত সংস্কার করার। সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাট ডুবে জায়গা, দোকানপাট ডুবে জায়গা, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ১ মাস আগে প্রায় অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে পানিতে। প্রায় আমার তো বেশি নষ্ট হয়েছে, প্রায় ৫০,০০০ টাকার মতো মাল। বুক পানি হয়, পানি পড়ে যায় বাজারও। আমি বাজারও তাই, হ্যাঁ, পরে বাজারে মানুষ আইয়ে না, বাজারে মানুষ আইব, পানির মধ্যে মানুষ আইতে পারবো। লোকসান হয় না কারো? লোকসান হয় না, চাউল টাউল লোকসান হয় না, বহুত চাউল নষ্ট হয়েছে। এইবারে তো মনে হয় ২০-৪০ টন চাউল নষ্ট হয়েছে, ২০-৪০ টন চাউল নষ্ট হয়েছে রতনে। শুধু কি বাজারের ড্রেনেজ ব্যবস্থাই খারাপ? হ্যাঁ, বাজারটা অনেক বেশি খারাপ আর কি। বাজারের ড্রেনেজ ব্যবস্থাটা অনেক, আশেপাশে আছে কিছু, কিন্তু বাজারের ভিতরে রাস্তা থেকে নিচু হওয়ার কারণে মানে পানি নামতে অনেক অসুবিধা হয়। এইদিকে রাজুক বলছে এটি সিটি কর্পোরেশনের দেখার কথা, ড্রেন পরিষ্কারের দায়িত্ব তাদের। তবে আমরা খাল বানানোর পদক্ষেপ নিয়েছি, যার কাজ শুরু হয়েছে। এই ঢাকা শহরে যদি গুলশান বনানী বাড়ি দ্বারা উত্তরা লেক না থাকতো, হাতির ঝিলের মতো জলাধার না তৈরি হতো, তো এই বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য ঢাকা শহরে জায়গা কোথায় ছিল? আমরা তো খালগুলি তো নষ্ট করে, তার বৃহৎ জলাধার কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করেছে। আর স্ট্রম ওয়াটার ড্রেনেজ যেহেতু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব না, এটা সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার কর্তৃপক্ষ, ওনাদের পরিকল্পনা কি বা কী কারণে এটা করা সম্ভব হচ্ছে না, ওনারা সেক্ষেত্রে হয়তো বেস্ট আনসার দিতে পারবে। বৃষ্টিতে গলা পর্যন্ত ডুবে যায়, নৌকা নিয়ে চলাচল করা লাগে এই এলাকায়, এমনটাই দাবি এলাকাবাসীর। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করানো হয় না, এতটাই নাজুক পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন খোলা ড্রেন বা কোনো জলাশয় থাকলে পানি নিষ্কাশন দ্রুত সম্ভব হতো,
তাহলে মানুষের জীবনমানেরও আরো উন্নয়ন ঘটত, কিন্তু এখন তার কোনোটাই সম্ভব নয়। কাঁঠালবাগান এলাকার ব্যস্ততম সড়ক এটি, দেখেই বোঝা যাচ্ছে মানুষের চলাচল এই পথ দিয়েই, যা কাঁঠালবাগান বাজার সংলগ্ন রোড যুক্ত হয়েছে গ্রিন রোডে। এই সরু সড়কও দখলে থাকে হকারদের, এতেই রাস্তায় যানজট লেগেই থাকে প্রায় আধা কিলোমিটার রাস্তা পর্যন্ত। এই নিয়ে তাদের জিজ্ঞাসা করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ স্বীকারোক্তি, তাদের কেউ কিছু বলছে না দেখে যে যেভাবে পারছে রাস্তায় বসছে। না, এখানে তো আল্লাহ সমস্যা হয় না, সমস্যা কি করবো, এখন তো জায়গা পাইতেছে না, খুঁজে পাইতেছে না, ব্যবসার দোকান পাইতেছে না, এই জন্য অনেক রাস্তা দোকানদারি করতেছে। 10টা বাজে 8টা বাজে এই সময় জাম লাগে বেশিরভাগ, এরকম জাম লাগে না এখন। কিছু ভ্যান ব্যবসায়ীরা বলছেন আগে তাদেরকে কিছু রাজনৈতিক দলের নামে চাঁদা দিয়ে থাকতো, এখন আর কেউ নিচ্ছে না। আর কাউকে কি চাঁদা দেওয়া লাগে এখন? না, এখন দেওয়া লাগে। আগে সাদা বাজে নিত, সাদা নিত, টাকা নিত, এখন আর কেউ টাকা টাকা নেয় না। আমরা এখন দাঁড়িয়ে আছি কাঁঠালবাগান বাজারের রাস্তায়, যা গিয়ে যুক্ত হয়েছে গ্রিন রোডে। দেখেই বোঝা যাচ্ছে খুবই ব্যস্ততম একটি সড়ক, কিন্তু এই সড়কের জায়গায় জায়গায় হকাররা এবং খুচরো ব্যবসায়ীরা ভ্যান গাড়ি নিয়ে বসেছে ব্যবসা করতে, যার কারণে চলাচলে ভোগান্তি এবং যানজট আরো 3 গুণ বেড়ে দাঁড়িয়ে। এই এলাকায় নেই শিশুদের জন্য মাঠ, নেই কোনো পার্কও। পান্থকুঞ্জ পার্ক থাকলেও সেটি গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে। আমার সন্তান বেড়ে উঠতেছে তো আপনার কি বলে এটাকে, 4 দেওয়ালের মাঝখানে। আমরা তো আমাদের ছেলেদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে, যেমন আমার বাপ মা আমাকে ছেড়ে দিয়েছে, আমি মাঠে গিয়েছি, নদীতে গিয়েছি, খালে গিয়েছি, আমরা ওই সাঁতার কেটেছি। এখন তো আমার সন্তান সেটা করতে পারতেছে। এখন তো যাওয়ার মতো সব কিছু, হ্যাঁ, এখন শুধু ঘরে বসেই যা করে করে, আর কোনো যাওয়ার মতো তো জায়গা নাই। পাখির চোখে দেখলে নিঃসন্দেহে এটি একটি কংক্রিটের শহর বলেই মনে হবে। আমরা জানি যে আমাদের ডিটেইলড প্ল্যানের যে ডেটা আছে, 82% ভবনই ঢাকা শহরে অননুমোদিত, মানে ঢাকা শহরে যত ভবন আছে তার 82% ভবনই রাজুক থেকে অনুমোদন নেওয়া হয় নাই। আপনি নিজেও যদি গুগল ম্যাপ দেখেন, এখনকার পরিপ্রেক্ষিতে যদি আপনি বিবেচনা করে দেখবেন, আপনি কোথাও কোনো পুকুর, জলাধার বা কোনো উন্মুক্ত স্থান কিন্তু এই এলাকাটাতে নাই। এবং এটা না থাকার কারণেই হচ্ছে এটা মূলত পরিকল্পনা করে এই এলাকাটা গড়ে তোলা হয় না, যে কারণে আমাদের নাগরিক দুর্ভোগ চরম পর্যায়ে চলে এসেছে। এই এলাকার পানি মূলত হাতির ঝিলে আসতো এক সময়, বা আপনি যদি উল্টো দিক থেকে দেখেন তাহলে হয়তো ধানমন্ডি কলাবাগানের যে লেক আছে ওই লেকের দিকে যেত। তো সেই পথগুলো তো আসলে সংকুচিত করে ফেলা হয়েছে এবং সেই কানেক্টিভিটিটাও কিন্তু ঠিক মতো নাই। তা আমাদের সভ্যতা কোনোভাবেই পানি, কোনোভাবেই সবুজ, কোনোভাবেই জীবনের বাইরে যদি আমরা শুধুমাত্র কনক্রিট এবং মানুষকে নিয়ে চিন্তা করি, সেই সভ্যতা টেকসই হবে না। সেটার একটা উদাহরণ হচ্ছে এই কাঁঠালবাগানের আজকের বর্তমান চিত্র। গ্রিন রোড থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত, আবার সোনাগাঁ সিগন্যাল থেকে হাতিরপুল মোড় পর্যন্ত বিস্তৃতি এই এলাকার। ঢাকার একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় এখানে থাকার জন্য মানুষের চাহিদাও বেশি, তাই যে যেখান থেকে পেরেছে ভরাট করেছে জলাশয়, তৈরি করেছে বিল্ডিং। 20 বছরে এই এলাকার রূপ প্রকৃতি হয়েছে নানা পরিবর্তন। খাল ভরাট করে হয়েছে দালান, নেই কোনো সঠিক পরিকল্পিত ভবনও। ঢাকার বিশেষ করে 80 দশকের শেষ মুহূর্ত পর্যন্ত, 87, 88, ইভেন 90 দশকের প্রথম পর্যন্তই আমরা যদি পশ্চিম ধানমন্ডি, লেক সার্কাস, কলাবাগান, কাঁঠালবাগান, এদিকে পুরো গ্রিন রোড এরিয়া যেটা আমরা জানি, এবং সেন্ট্রাল রোড যেটাকে আমরা বলি, এই পুরো অঞ্চলটা এবং ভূতেরগুলি সহ এই পুরো অঞ্চলে খুব কম বসতি ছিল এবং এটি একটি নিচু জমি ছিল। আমরা 71 এবং তার পরবর্তী সময় লক্ষ্য করি, এটা একটা আসলে নিচু বিল ছিল। প্রাচীন যে নড়াই নদী, সেই নড়াই নদীর নাব্যতা ছিল কারণ বাজার পর্যন্ত, এবং সেই নড়াই নদী আরেকটি চ্যানেল কিন্তু ধানমন্ডি 32 নম্বর লেক, যেখানে যে সুইচ গেটটি আছে, এই পর্যন্ত বিস্তৃতি ছিল। এবং এখানকার নিচু ধানমন্ডির নিচু অংশের যে পানি, ফার্ম গ্রেড গ্রিন রোডের যে নিচু অংশের যে পানিগুলো আছে, সেগুলো কিন্তু বৃষ্টির সময় এই জায়গাটাতে আপনার এসে জমা হতো। তো সুতরাং এটা একটি নিচু জায়গা এবং এটা ওয়েটল্যান্ড ছিল। পরবর্তীতে ওয়েটল্যান্ডগুলো ভরাট হয়েছে, আপনারা জানেন ঢাকার এলিট জায়গা হিসেবে এবং পয়সাওয়ালাদের জায়গা হিসেবে এগুলোকে কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখি। এবং এরপরে হাতিরপুল যে জায়গাটি আছে, এখানে একটা হাতির পুল ছিল, আপনারা হয়তো ইতিহাসে লক্ষ্য করে থাকবেন, এবং নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হতো। এবং এটার আরেকটি কানেকশন ছিল কাটাবন হয়ে এই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পানিগুলো আসতো সেটাও কাটাবন হয়ে হাতিরপুল হয়ে পরিবাগ হয়ে কিন্তু এই নিম্ন অঞ্চলে পতিত হতো। তো এর পরবর্তীতে যখন এরশাদ সরকারের শেষের দিকে এবং খালেদা জিয়া সরকারের 91 সালে যে সরকার ছিল, তারা উন্নয়নের নাম দিয়ে এখানে খালগুলোকে বক্স কালভার্ট করে এবং পান্থপথ পুরোটি একটি বক্স, একটি মানে নদীর স্রোতধারা, সেটাকে বক্স করে এই ধানমন্ডির পানিগুলো, লেক সার্কাসের পানিগুলো এই দিক দিয়ে প্রবাহিত হয়। হাতিরপুলেও আরেকটি বক্স কালভার্ট আছে, ইস্টার্ন প্লাজার সামনে দিয়ে যে কালভার্টটি আপনারা লক্ষ্য করেছেন পরিবাগের, এটাও একটি বক্স কালভার্ট রোড। কিন্তু এই কালভার্টগুলো উন্মুক্ত জলাশয় থেকে এটাকে যখন বক্স কনসেপ্টে আমরা নিয়ে গিয়েছি, তখন এগুলো জলাবদ্ধতার জন্য একটি বড় কারণ হয়েছে, কারণ এটার ডিসচার্জটা অনেক কম হয়। সুতরাং হাইকোর্টও কিছুদিন আগে রায় দিয়েছে যে এগুলোকে আবার উন্মুক্ত করে এগুলোর উপর দিয়ে যদি কোনো রকম ফ্লাইওভারের মতো রাস্তা করা যায়, তাহলে এটাকে সমাধান করা যেতে পারে। এটি একটি, অথবা এই খালগুলোকে সিএস ধরে উদ্ধার করতে হবে, না হলে এই অঞ্চলের জলাবদ্ধতা থেকে কিন্তু আমরা রক্ষা পাবো না। এবং এই ইন্টারকানেক্টেড যে খালগুলো আছে, এগুলো তো এখন ড্রেন হয়েছে, তো ড্রেন থেকে মুক্ত করে অ্যাটলিস্ট যদি বক্সও আমরা করি, তাহলে খালের যে অ্যাকচুয়াল সাইজ, কোথাও কোথাও 90 ফিট, কোথাও কোথাও 60 ফিট চড়া, তো সুতরাং তাহলে বক্সগুলো 60 ফিট চড়া করতে হবে। এগুলো যদি না করা হয়, তাহলে এই অঞ্চলের জলাবদ্ধতা থেকেই কিন্তু আসলে মুক্ত হওয়া সম্ভব হবে না। তার কথা থেকেই বোঝা যাচ্ছে এই পুরো এলাকা খাল, বিল ও জলাশয় ভরাট করেই তৈরি। মানুষ যেভাবে পেরেছে তৈরি করেছে বড় বড় বিল্ডিং, যেন অনিয়মে ভরা এই এলাকা। প্রশাসন যেন দেখছে না এসব। 300 টাকার স্ট্যাম্পে আমরা অঙ্গীকারনামা দেওয়া হতো যে রাস্তা প্রশস্তকরণের জন্য অঙ্গীকারনামা দেওয়া হতো, কিন্তু বাস্তবে রাস্তা ছাড়তো না। যেহেতু রাস্তা ছাড়তো না, পৃথিবীর বহু দেশে সেই জায়গায় স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হয়, সেটাই নিয়ম। কারণ তাকে রাস্তার জন্য কিন্তু আমরা এক্সট্রা এফএআর, ফার বেনিফিট, ফ্লোর স্পেস বা স্কোয়ার ফিটের বেনিফিট দিচ্ছি, মানে তাকে রাস্তা বড় করার জন্য। তো সেক্ষেত্রে আমরা এবার নতুন একটা নিয়ম প্রবর্তন করেছি যে এজমেন্ট দলিল সম্পাদন করে স্থানীয় সরকার কর্তৃপক্ষ অথবা রাজধানী উন্নয়নের কাছে হস্তান্তর করতে হবে। তো ইতিমধ্যে আমরা বিগত 1 মাস যাবৎ এই যেসব রাস্তা প্রশস্তকরণ করার শর্ত দেওয়া হচ্ছে, তারা রাজুক অথবা স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছে এজমেন্ট দলিল দ্বারা হস্তান্তর করে দিচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে ওই জায়গাটা আর দখল করার, যেহেতু তার মালিকানা আর থাকছে না, তো সেই জায়গাটা আমরা ধীরে ধীরে এজমেন্ট দলিলটা সম্পন্ন হলে আমরা হয়তো সেখানে রাস্তা প্রশস্তকরণ করা হবে। তো এটা ঢাকার যে সিনারিও, এটা বাস্তবতা, এটা হয়তো চেঞ্জ হতে 5 থেকে 10 বছর সময় লাগবে। তা আমরা আশাবাদী, আমরা সকল সংস্থার সমন্বয়ে আমরা এই বিষয়ে কার্যকর উদ্যোগ নিয়ে এই রাস্তা প্রশস্তকরণ সহ ঢাকা শহরে যে অবৈধ ভবন নির্মাণ হচ্ছে, তার জন্য আমাদের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেই জায়গাগুলিকে আমরা সমাধান করতে পারব। প্রয়োজন হলে যেগুলো ভেঙে ফেলা দরকার সেগুলো ভেঙে ফেলতে হবে। যেগুলো মোটামুটি আইন কানুন নিয়ম নীতি ফলো করেছে সেগুলোকে হয়তো আমরা জরিমানা দিয়ে তাদেরকে আমরা রেগুলারাইজ করতে পারি যে তোমরা কেন অনুমোদন না নিয়ে করেছো। আবার কিছু আছে যে আংশিকভাবে হয়তো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকতে পারে, আবার কিছু হয়তো পুরোপুরি ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে। তো সেই হিসেবে আমাদের আশু করণীয় হচ্ছে যে আমাদের ওই তথ্য ব্যবস্থাটাকে একটু আপডেট করা এবং সেটার উপর ভিত্তি করে আমাদের যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান নিয়ে সেই অ্যাকশন প্ল্যানটা বাস্তবায়ন করা। এই নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেউ আমাদের সাথে কথা বলতে চায়নি। বাধ্য হয়েই গোপন ক্যামেরায় কথা বলি আমরা। তারা আমাদের আশ্বাস দিয়েছে এ সকল বিষয়ে তারা খতিয়ে দেখবে। সবকিছু সিটি কর্পোরেশনে দিবেন, কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নাই, সিটি কর্পোরেশনের প্রত্যাশা থাকবে, ঠিক একইভাবে সিটি কর্পোরেশনকে সহায়তা করবে। একটি নগর তৈরির জন্য যেমন মানুষের প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন খালের সবুজায়নের। পরিবেশ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আব্দুস সোবহান বলছেন, এর জন্য ব্যর্থতা রয়েছে রাজুক ও সিটি কর্পোরেশনের। কাঁঠালবাগানের মতো এলাকা কিন্তু আরও ঢাকাতে এরকম আছে, যেখানে বিশেষ এরকম খেলার মাঠ, মানে ওপেন স্পেস বা আমার পার্ক, কি বলে জলাধার, এগুলি কিছুই নাই। যার জন্য দেখা যাবে যে কোনো সময়ে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, অগ্নিসংযোগ ঘটে, অগ্নিকাণ্ড ঘটে, তখন দেখা যাবে পানির অভাবেই আগুন নিবানো সম্ভব হচ্ছে না। এই যে জায়গাটা, এগুলি যারা ঢাকা শহর পরিকল্পনা করেন, বিশেষ করে আমাদের রাজুক, তারা যে কী করেন একমাত্র তারাই জানেন। আমরা কিন্তু নাগরিক হিসাবে তাদের কোনো কর্মকাণ্ড দেখছি না, যেটা জনবান্ধব। আরটা হচ্ছে এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানি যেন যত দ্রুত সরে যায় সেই ব্যবস্থা করা। অবশ্যই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানি যত দ্রুত সরে যায় সেই দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। রাজুক বলছে, বাংলাদেশে প্রায় 90 থেকে 95% বিল্ডিং তৈরির ক্ষেত্রে বিল্ডিং কোড মানেনি।
তারা নতুন করে পরিকল্পনা করছেন এবং সারা ঢাকা শহরে ৫৫টি পুকুর ও খেলার মাঠ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নে কাজ শুরু করেছেন। আমরা আশা করি যে ৫৫টি যে পুকুর বা পাবলিক স্পেস যেটা যদি আমরা নির্মাণ করতে পারি, আর 2টি যে পার্ক ইতিমধ্যেই সরকার অনুমোদন দিয়েছে, সেটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো পাবলিক স্পেসে যে কিছুটা হলো বলা যাবে না যে জনসংখ্যা, যেহেতু জনসংখ্যার আধিক্য অনেক বেশি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে মানদণ্ড যে আমরা অ্যাচিভ করতে পারছি। তবে একটা পর্যায়ে হয়তো আমরা এইভাবে যদি ক্রমান্বয়ে কাজ করতে পারি তাহলে আমরা অনেকটাই অ্যাচিভ করার একটা সে লক্ষ্যমাত্রা আমরা রয়েছে যে আমাদের ড্যাপের মেয়াদ রয়েছে 2035 সাল। 2035 সালের ভিতরে হয়তো আমরা কাছাকাছি একটা জায়গায় পৌঁছতে পারবো। খালের খবর করতে গিয়ে কাঁঠাল বাগানের নানা সমস্যা উঠে এসেছে প্রাসঙ্গিকভাবেই। তবে প্রশ্ন থেকে গেল, কাগজে কলমে থাকা এই এলাকার খালটি আসলে কোথায়? কারাই বা করবে উদ্ধার? আদৌ কি হবে? এই শহরের খাল বিল জলাশয়ের অবস্থাটা এমন যে যতই সময় যায় ততই রূপান্তরিত হয় ইমারতে। কাঁঠাবাগান এলাকার ঠিক এমনই দশা। এই এলাকাবাসীরা কখনোই এলাকা সংস্কার এবং দখলদারি উচ্ছেদে সিটি কর্পোরেশন ও রাজুকের কোনো পদক্ষেপই দেখেনি। যদিও নগর কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে এসব বিষয়ে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কি করে তারা। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া নদী, প্রকৃতি এবং পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ঠিকানায় kenobiborno@gmail.com অথবা ফোন করুন 01317088842। মনে রাখতে হবে, নদী, প্রকৃতি এবং পরিবেশ দূষণের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন। তাই এই প্রাণ প্রকৃতি বাঁচানোর উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই।